আসসালামু আলাইকুম। শুরু করছি হাই ভোল্টেজ মডেল 29। আজকের আলোচনায় আমরা মোট 20টি কোশ্চেন সলভ করব। এই সিরিজে আমাদের মোট 40টি ক্লাস আছে। 40টির মধ্যে আজকে হচ্ছে 29তম ক্লাসটি। ঠিক আছে, তো চলুন আমরা ক্লাসের কন্টেন্টে চলে যাই। নাম্বার 1, আমরা আজকে মোট 20টা প্রশ্ন দেব এবং এখান থেকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব কোনটা কেন, এটার সাথে সম্পর্কিত আরও যা যা লাগবে সব কিছুই আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো সবাই বলেন কি হবে। আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য সময় পাবেন হচ্ছে 5 থেকে 10 সেকেন্ড। এর মধ্যে দেখে অ্যান্সারটা করে ফেলতে হবে। বলেন কি করতে পারি আমরা এটার অ্যান্সার। সে কি গতকাল এসেছে, বলছে সে কি গতকাল এসেছে, তাহলে এটাকে আমরা কিভাবে ইংলিশ করতে পারি। এটা একটা ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেন। প্রশ্নটা আসছিল দশম শিক্ষক নিবন্ধনে। সে কি গতকাল এসেছে। ডিড হি কাম yesterday, did he came yesterday, had he come yesterday, has he come yesterday, এখানে কোনটা অ্যান্সার হতে পারে। দেখেন, যখনই কোনো সেন্টেন্সে বলেছে গতকাল তাহলে আমরা yesterday ব্যবহার করব, এটা ঠিক আছে, কিন্তু yesterday থাকা মানে ওই সেন্টেন্সটা হবে হলো past indefinite। yesterday মানে বাক্যটা হবে past indefinite। কি বললাম, yesterday থাকলে বাক্যটা হবে past indefinite। yesterday, এরকম yesterday মতো আর কি কি আছে গতকালের মতো। কারণ ইংরেজিতে যদি আমরা বলি ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, এখানে শুধু নাইট না, লাস্টের পরে যত সময়বাচক শব্দ দিবেন, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট মর্নিং, এরকম লাস্টের পরে আমরা যতগুলো শব্দ দেই না কেন এই বাক্যটা হয়ে যাবে তখন পাস্ট ইনডেফিনিট টেন্স। মনে থাকবে টেন্সের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আসে এখানে এই বাক্যে বলছে যে সে কি গতকাল এসেছে, তাহলে আমরা এখন ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে আনবো অক্সিলারি ভার্ব। এখন দেখেন একটাতে আছে হ্যাড কাম, হ্যাজ কাম, এই দুটো হবে না, কারণ এই দুটোই হচ্ছে আপনার ইয়েস্টারডে থাকা সত্ত্বেও বাক্যগুলো পাস্টে হয়েছে, বাট পাস্ট পারফেক্টে, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু আমার লাগবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো এখন ডিড হি কেম হয় নাকি ডিড হি কাম হয়। সাইমন নাহার, যদি আমরা সাবজেক্টের আগে ডিড দেই তাহলে নিঃসন্দেহে এখানে আর কেম হবে না, এখানে হবে কাম। এইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি কখনো মূল ভার্ব থেকে অক্সিলারি হিসাবে ডিড আনি সাবজেক্টের আগে, তাহলে এখানে আর মূল ভার্বটা V2 থাকে না, মূল ভার্বটা V1 হয়ে যাবে। ক্লিয়ার? এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ফরম্যাট। তাহলে 1 নম্বর প্রশ্নটা যাদের হয়েছে তারা একদম সহজ প্রশ্ন হিসাবে আপনারা এই প্রশ্নটা পেরেছেন, অনেক ধন্যবাদ। পরে যাব আমরা পরের কোশ্চেনে। 2 নাম্বার, ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। কি করতে পারি এটা অ্যান্সার আমরা। ট্রিজ হ্যাভ অফ দেয়ার লিভস। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, যাদের সুযোগ আছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। বলছি ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। এই যে OFF, অফ, এই অফটা আমরা কোন শব্দের সাথে দিলে এখানে বাংলা মিনিংটা মিলবে। বলতেছে ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস, তাদের পাতা, গাছগুলো কি করে, গাছগুলো তাদের পাতা পরিত্যাগ করে। সো এখানে আমরা এই অফ শব্দটা ব্যবহার করব কাস্ট অফের সাথে। কাস্টের সাথে যদি অফ দেওয়া হয় তাহলে এটার বাংলা হচ্ছে পরিত্যাগ করা, আর একটা বাংলা বলতে পারেন ঝরে পড়া। তো বাংলাটা হচ্ছে ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস, তার মানে হলো গাছ তাদের পাতা কি করেছে, ঝরিয়ে ফেলেছে। বা এইটা সোজা কথা, এটা কোয়াসিপেসিভ, এটাকে গাছকে অ্যাক্টিভ ধরেই কিন্তু বাক্যটাকে তৈরি করা হয়েছে। তার মানে ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস, কাস্ট অফ, এটার সাথে কি হবে বলেন, কাস্টের সাথে হবে অফ, কাস্ট অফ। ওকে, নেক্সট। আচ্ছা, কাস্টের সাথে আরও কিছু ছিল, এগুলো লাগবে না আমাদের, আমরা সরাসরি চলে যাই পরের প্রশ্নে। 3 নাম্বার, while living in poverty the poet had to dash a great deal of sufferings। তিনি বলছে while living in poverty, যখন দরিদ্রতার মধ্যে বসবাস করি বা করছো, the poet had to, ও তার মানে কবির কথা বলতেছে, had to a great deal of sufferings,
এই গ্রেট ডিল এটা একটা ফ্রেজ, এটার বাংলা হচ্ছে ব্যাপক পরিমাণে বা অনেক পরিমাণে। এই সাফারিংস মানে হচ্ছে দুঃখ কষ্টে ভোগা, তার মানে দুঃখ কষ্টে ভুগতে হয়েছিল কবিকে যখন সে দারিদ্র অবস্থায় ছিল। তো এখানে অ্যান্সারটা কি করব? হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর ইউজেস আমরা জানি কি না জানি না। হ্যাভ টু বা হ্যাজ টু এটার বাংলা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, মানে কোনো কাজ করতে হবে, কোনো কাজ করতে হবে, বাংলা হচ্ছে কোনো কাজ করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু রিড ইংলিশ, আমাকে ইংরেজি পড়তে হবে। তাহলে হ্যাভ টু দ্বারা বোঝায় কোনো কাজ করতে হবে। আর তাহলে হ্যাড টু দ্বারা কি বোঝাবে? হ্যাড টু দ্বারা বোঝাবে কোনো কাজ করতে হয়েছিল, করতে হয়েছিল, এগুলো কিন্তু স্পোকেনেও লাগবে। কোনো কাজ করতে হয়েছিল, কোনো কাজ করতে হয়েছিল। তো এখন দেখেন এখান থেকে কোনটা উত্তর করা যায়। ফল ব্যাক মানে পিছনে পতিত হওয়া, এরপরে পুট আপ উইথ মানে সহ্য করা, এটা হবে অ্যান্সার, অ্যান্সার। আর পাস বাই মানে অতিক্রম করা, সি থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে দেখতে পাওয়া। সো এখানে উত্তরটা হচ্ছে আসলে এই বি নাম্বার, পুট আপ উইথ মানে সহ্য করতে হয়েছিল। যখন কবি দরিদ্র অবস্থা ছিল তখন তাকে সহ্য করতে হয়েছিল। এটা আসছে কোথায়? 14তম নিবন্ধনে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পুট আপ উইথ। নেক্সট 4 নাম্বার, স্পোরেডিক মানে কি? চলছে হাই ভোল্টেজ মডেল 35। পরের প্রশ্ন হচ্ছে স্পোরেডিক, স্পোরেডিক মানে কি? স্পোরেডিক এটা আসছে 35 বিসিএস এবং অন্যান্য পরীক্ষায়। মিল্টন শেখ বলছিলেন বি নাম্বার। 4 এর কি উত্তর হবে? 4, প্রশ্ন নাম্বার 4। 4 বলছে স্পোরেডিক মিন্স, স্পোরেডিক মানে হলো বিক্ষিপ্ত, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ স্পোরেডিক, স্পোরেডিক, স্পোরেডিক মানে বিক্ষিপ্ত। লোকজন অনেক সময় স্পোরেডিক থাকে, মানে স্পোরেডিক পিপুল আর মেকিং নয়েজ, মানে বিক্ষিপ্ত লোকজন গোলমাল তৈরি করছে। সো আমরা এরকম স্পোরেডিক শব্দটাকে যদি মনে রাখতে পারি, এটা অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে স্পোরেডিক। তো 4 এর উত্তর একজন অলরেডি বলে ফেলেছেন, হিমু বলেছেন হচ্ছে ডি নাম্বার, রাইট, ডি। বাকিগুলো কি বাংলা? কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে কি? কোনো কিছুর সাথে প্রাসঙ্গিক বা সেটার সাথে একত্রাবদ্ধ হয়ে থাকা। ফ্রিকোয়েন্ট মানে পুনঃপুন, পুনঃপুন মানে বারবার, যেটাকে আমরা অফেন শব্দটা দ্বারাও বলতে পারি। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে হলো একক, বা যেটাকে কি বলা হয় যে সবার মধ্যেই একতা বা দেখতে একই রকম, বলে না স্কুলে ইউনিফর্ম ড্রেস, মানে কি সবারই একই ধরনের ড্রেস। স্ক্যাটার্ড, এই যে স্ক্যাটার্ড মানে হলো বিক্ষিপ্ত বা হ্যাপহ্যাজার্ড বা এলোমেলো। সো উত্তরটা হচ্ছে ডি নাম্বার, ইসরাত, রাইট, ডি নাম্বার। আমরা কি করব? কমেন্টে শুধু ABCD না লিখে চেষ্টা করব ওই শব্দটাই লিখতে। যে যেখানে ক্লাস দেখেন ইউটিউব বা ফেসবুক, এইভাবে শব্দগুলো, খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো মাঝে মধ্যে আপনারা খাতায় লিখে ফেলবেন, লিখে নেবেন। তো তাহলে স্ক্যাটার্ড বাংলা হচ্ছে স্পোরাডিক, দুইটা শব্দে মিল আছে, স্পোরাডিক স্ক্যাটার্ড, স্পোরাডিক স্ক্যাটার্ড বিক্ষিপ্ত। ওকে, নেক্সট। ও এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু স্ক্যাটার কথাটার মানে বিক্ষিপ্ত হওয়া বা বিক্ষিপ্ত করা, বাট এইখানে আবার ইডি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে রূপান্তর করা হয়েছে। সো 3 এর উত্তর, 4 এর উত্তর আসলে ডি নাম্বার। ওকে, নেক্সট। পরের প্রশ্নে যদি আমরা যাই, 5 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। দেখেন প্রত্যেকটি হাই ভোল্টেজ মডেলে আপনার টার্গেট থাকবে 20-এর মধ্যে মিনিমাম 18 পাওয়া। গণতে থাকেন, কেউ যদি 18টা হয় তাহলে মনে করবেন যে আপনার ভালো অবস্থান আছে, কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে ন্যাচারাল কোশ্চেন যা বারবার আসে, এই টাইপের কোশ্চেন কিন্তু। ওকে, পরের প্রশ্ন 5 নাম্বার, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক বানান কোনটা, কারেক্ট স্পেলিং কোনটা? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এক্সাজারেট মানে কি? এক্সাজারেট বাংলাটা হচ্ছে অতিরঞ্জিত করা, এক্সাজারেট। আমি এইটা কোনোটাই পরীক্ষার হলে থাকবে না, এটা এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের সৌভাগ্য, মানে এইভাবে দেওয়া আছে আর কি, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা উচ্চারণ সহ অর্থ দেওয়া আছে এই এক্সপার্ট ইংলিশ বইতে। হ্যাঁ, কারেক্ট স্পেলিং, সবাই যখন এইটা 18-19 সালে কেউ স্পেলিংয়ের অধ্যায়টা ভালো করে সাজায়নি, তখন প্রথম এক্সপার্ট ইংলিশে সাজাইছে এরকম করে বাংলা অর্থ দিয়ে। তাহলে এক্সাজারেট মানে হলো অতিরঞ্জিত করা। সো এখানে এক্সাজারেট বানানটা কি হবে? তো আপনাদেরকে যেটা বলবো যে স্পেলিংয়ের টুলসটা হচ্ছে, আপনি প্রথমেই অপশনে তাকাবেন না,
নিজে থেকে লিখবেন, দেখবেন লিখে উত্তরটা মেলাবেন যে আসলে হয় কিনা। আপনি যা জানেন, অতীতে যদি জানা থাকে তাহলে পারবেন, না জানা থাকলে এমনিও পারবেন না। তো এক্সাজারেট যদি আমরা এইভাবে লিখি হয় কিনা, এক্সা, এরপরে দেখেন এক্সাজারেট। এখন এক্সাজারেট, এক্সাজারেট মানে উচ্চারণটা আপনাকে অনেক সময় হেল্প করবে। যে এক্সা, প্রথম কথা আপনি কিন্তু এখানে এ সিলেক্ট করেছেন, তো আপনি শুধু এই এ সিলেক্ট করার কারণে এখান থেকে দুইটা অপশনে কিন্তু অটো বাদ দিতে পারবেন। সেটা হলো এখানে ই আছে, এখানে ই আছে, অতএব আপনার এই দুটো অপশন হাত থেকে কমে যাবে। তাহলে আপনি এতটুকু গেলেন। তারপরে এক্সাজারেট, এখানে এই জেড না থাকতে পারে মাথায়, কিন্তু এইখানে দেখেন এক্সাজারেট, এক্সাজারেট পার্থক্যটা কি? ডাবল জি, ডাবল জি। এখন বলেন ডাবল জি যদি হয় তাহলে আমরা কি করব? ডাবল জি হয় তাহলে এইটা জাস্ট আপনার এখন প্র্যাকটিক্যালি মাথায় রাখতে হবে যে এক্সাজারেট বানানে ডাবল জি আছে, আপনি এটাকে এখন দুইটা খণ্ড করেন, এক্সাজারেট, 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 ব্যাস হয়ে গেল। শব্দটা উচ্চারণ করতেই আপনি মনে হচ্ছে যে এটার মিনিং এমনই হবে যে অতিরঞ্জিত কোনো একটা বিষয়। সো এটার অর্থটাও কিন্তু স্বাভাবিকভাবে মনে রাখা আমাদের জন্য একটু সহজ, তাই না? তো 5-এর উত্তরটা হচ্ছে বি নাম্বার। তো স্পেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো প্রথমেই পরীক্ষার হলে খাতার মধ্যে বা আপনাকে যে কোশ্চেনটা দিবে কোশ্চেনের মধ্যে টুক করে একটু লিখবেন যে এরকম 4টা শব্দ দেখা যাচ্ছে, এটা মনে হয় অমুক শব্দ, তখন আপনি লিখলেন, দেখবেন যে আপনার অটোমেটিক উত্তরটা চলে আসবে। নেক্সট 6 নাম্বার সলভ করেন। 6 নাম্বার, হাউ মেনি পার্টস আর ইন দ্য প্রাইভেট লেটার? ওহ, ব্যক্তিগত চিঠিতে কয়টা পার্ট থাকে? ব্যক্তিগত চিঠি আবার কি? যে চিঠি আমরা একজন আরেকজনকে দেই এটাই ব্যক্তিগত। আর সিক্রেট চিঠি হলো যেটা আমরা একজন আরেকজনের সাথে সিক্রেটে কথা বলি, ওই যে থাকে না ভবিষ্যৎ সম্পর্ক করতে চান যাদের সাথে। হাউ মেনি পার্টস আর ইন প্রাইভেট লেটার, তার মানে এক কথায় চিঠির ক্ষেত্রে মোট কয়টা পার্ট থাকে। এই অধ্যায়টার নাম হচ্ছে লেটার, প্যারাগ্রাফ বা রিপোর্ট রাইটিং। এই চ্যাপ্টারটা বিসিএস এর সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে। এই বইয়ের মধ্যে আপনারা এই চ্যাপ্টারটা পাবেন, বেশি না মাত্র 3-4টা পেজ। এইখান থেকে পড়লে আপনারা এই যে 49তম বিসিএস বা যে কোনো বিসিএসে 1-2টা কোশ্চেন পেয়ে যাবেন। কারণ বুঝি না, ছোট্ট একটা চ্যাপ্টার থেকে বিসিএস 1-2টা কোশ্চেন দেয়, কিন্তু অনেকেই এই জায়গাটা না ধরতে পারে না। এই জন্য বলবো এই যে রিপোর্ট, লেটার, রিপোর্ট রাইটিং আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এই একটা চ্যাপ্টার আছে এক্সপার্ট ইংলিশে, এই অধ্যায়টা একটু পড়ে ফেলবেন সবাই, হ্যাঁ। তো এখানে বলছে যে প্রাইভেট লেটারে কয়টা অংশ? 6টা। সো আপনি এটা কীভাবে মনে রাখার চেষ্টা করবেন? 6টা প্রাইভেট লেটারের, হ্যাঁ, প্রাইভেট লেটার 6টা অংশ। কীভাবে মনে? লেটার বা চিঠি লেখা হয় কি দিয়ে? কলম দিয়ে। সো আপনি এটা মনে রাখতে পারেন, এই হলো 5 আঙ্গুল আর এই একটা কলম হচ্ছে ফিঙ্গার। তো মোট কয়টা ফিঙ্গার হলো? 6 ফিঙ্গার্স। সো আপনি এইভাবে মনে রাখতে পারেন, হ্যাঁ। লেটার লিখে হচ্ছে এই এক হাত দিয়ে, সাথে থাকে কলম, মোট 6টা। কটা হলো? 6টা। সো সেইখান থেকে আপনি বলতে পারেন 6 পার্ট থাকে। 6 পার্টটা মুখস্থ করতে হবে। অনেক সময় পরীক্ষা আসে কোনটি লেটার আর লিখার পার্ট নয়। তো খেয়াল করেন, হি, স্যাব, সাব, সিগ, সুপার, এটা কি হবে? হি, স্যাব, সাব, সিগ, সুপার। এটা দ্বারা আসলে আমি কি বোঝাচ্ছি বলেন তো? এইখানে 6টা পার্টের নাম আছে, 6টা পার্টের নাম আছে। এটা হচ্ছে হিতে কি? হেডিং, তাই তো? আমি আপনাদের নামগুলো একবার একটু দেখাই দিচ্ছি, দেখেন এখান থেকে একটু দেখে নেন। ও ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা চেষ্টা করেন, না পারলে আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে হেডিং, হেডিং থাকবে, একটা লেটারে কি থাকবে? হেডিং থাকবে। 2 নম্বর হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং। স্যালুটেশনের আরেকটা সিনোনিম হচ্ছে গ্রিটিং, মানে সম্বোধন। আপনি একটা হেডিং দিবেন, তারপরে কি তাকে একটা সম্বোধন করবেন, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার্স, এরকম করে। তারপর 3 নম্বর হচ্ছে বডি, যেখানে আপনি চিঠির মূল কথাটা লিখবেন, পর সমাচার, এই যে আমি আপনাকে ... মিস করিতেছি। এরপর দেখেন 4 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে আপনি সেখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনি কে, চিঠিটা কে লিখেছে, ইয়োর ফেইথফুল ব্রাদার, ইয়োর ফেইথফুল স্মল সিস্টার, হ্যাঁ, ইয়োর ডিয়ার, মানে কি বলবেন যে ইয়োর বিলভড ওয়াইফ, হ্যাঁ, তোমার প্রিয় ওয়াইফ, এরকম করে লিখতে হয় লাস্টে, ইয়োর ফেইথফুলি, 4 নম্বর পার্টে। 5 নম্বর হচ্ছে আপনার সিগনেচার দিতে হবে। 6 নম্বর হচ্ছে মানে যে লিখবে তার সিগনেচার। সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন আর একটা হচ্ছে আউটসাইড অ্যাড্রেস। সুপারস্ক্রিপশন মানে হলো আপনি চিঠিটা যেখানে পাঠাবেন সেই ঠিকানাটা আপনাকে চিঠির খামের উপরে লিখতে হবে বা চিঠির নিচে লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে আপনার মোট 6টা পার্ট চিঠির। সো আপনি মনে রাখবেন কিভাবে? হি, সাবো, সাব, সিগ, সুপার।
হি সাবো সাবসিক সুপার, হি সাবো সাবসিক সুপার। ব্যাস, এই 6টা পার্ট আপনাকে মনে রাখতে হবে, কারণ এই 6টা পার্ট সরাসরি অপশনে দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, ও এই যে চিঠির এইগুলো আর কি 6টা পার্ট, সরি এখানে সাদা করাও ছিল, একটু স্ক্রিনশট দিয়ে নেন, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু সাদা করাও ছিল, এই স্ক্রিনশটটা একটু নিয়ে নেন, স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন যদি আপনার হচ্ছে 6টা পার্ট এইভাবেও লেখা থাকে তাও সমস্যা নাই, মানে 6টা পার্ট আপনি এইভাবেও মনে রাখতে পারেন যে 6টা পার্ট আছে, এইটা জরুরি, কিন্তু পার্টগুলোর আলাদা আলাদা নামের ক্ষেত্রে বিশেষ ভ্যারিয়েশন থাকতে পারে, যে এটাকে এইভাবে নাম দিতে পারে, ওটাকে ওইভাবে নাম দিতে পারে। ঠিক আছে, নেক্সট, পরেরটা যাচ্ছি আমরা। 7, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চিস। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মানে আসলে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে, মানে পশ্চিম বেঙ্গলের বিসিএস আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, সেখানেও কিন্তু সিভিল সার্ভিস, ওইখানে প্রশ্নগুলোও বেশ গুরুত্বপূর্ণ। সো এই জন্য আপনারা জানেন যে এক্সপার্ট ইংলিশ বইতে ওয়েস্ট বেঙ্গলেরও প্রশ্ন আছে, যেটা বাংলাদেশের কোনো বইতে নাই। দ্যাটস ওয়াই অনেকেই কিন্তু এখন দেখতে পাচ্ছে যে অনেক কোশ্চেন যেটা কোনো বই থেকে কমন পড়ে না, সেটা এখানে থাকে। কারণ হচ্ছে আমি বেশ কিছু এক্সটার্নাল কোশ্চেন কালেকশন করে এখানে দিয়েছি, যে কোশ্চেনগুলো সব জায়গায় রিপিট হয় বা প্রয়োজনে আসে, মানুষ মনে করে কোথা থেকে আসলো, ওইটাও একটা বিগত সালের কোশ্চেন যেটা অন্য দেশের। তো হি ইজ টলার দ্যান ইউ দ্যাশ 2 ইঞ্চিস, সে তোমার চেয়ে বড় 2 ইঞ্চি। এই ক্ষেত্রে আমরা ইংলিশ কীভাবে করব? আচ্ছা, এটার উত্তর হবে বাই। কেন? এটা মানে হচ্ছে, এটা হলো অনুসারে বা কোনো মাপে, পরিমাপে বা কোনো অংশে এরকম করে যদি বোঝায়, একজন আরেকজনের চেয়ে তুলনামূলক কোনো একটা উপাদান দ্বারা ছোট বড়, ভালো খারাপ এরকমটা বোঝায়, তাহলে আমরা বাই দিব। সেই উপাদানের আগে বাই। উপাদানটা কি এখানে? বাই 2 ইঞ্চিস, মানে 2 ইঞ্চির দ্বারা বা 2 ইঞ্চির মাধ্যমে বা 2 ইঞ্চি ছোট, সে তোমার চেয়ে 2 ইঞ্চি ছোট, বড়, 2 ইঞ্চি বড়। তো এখানে আমাদের বাই ইউজ করতে হচ্ছে, তার মানে এটা একটু খেয়াল রাখবেন যে বাই ইঞ্চিস। আবার অনেক সময় 2 ইঞ্চি না থেকে থাকতে পারে 5 ইয়ার্স, বাই 5 ইয়ার্স, 5 বছর দ্বারা ছোট বড় হতে পারে না, 5 বছর দ্বারা ছোট বড় এরকমও হতে পারে। সো মোসাম্মদ আমিনা আক্তার, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর হবে ডি নাম্বার। মনে রাখেন, এগুলো কিন্তু সব এক্সপার্টে একবার স্পষ্ট ব্যাখ্যা সহ দেওয়া আছে। নেক্সট, 9 নম্বর, হি ইন্টেন্ডস টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months। হি ইন্টেন্ডস টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months। কি করতে পারি? ইরানি চলছে হাই ভোল্টেজ মডেল 29, 29তম হাই ভোল্টেজ, একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। শি ইন্টেন্ডস টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months। সে 2 মাসের জন্য দেশ কি করেছে? 2 মাসের জন্য দেশে ইন্টেন্ডস টু ঝোঁক, ইচ্ছা। এখন এখানে এমন একটা ভার্ব দিতে হবে অর্থটা মিলবে। 2 মাসের জন্য সে দেশে বাস করার ইচ্ছা পোষণ করছে, স্টে থাকার ইচ্ছা পোষণ করছে, স্টপ থামার ইচ্ছা পোষণ করছে, হল্ট মানে হচ্ছে বিরতি নেওয়ার ইচ্ছা পোষণ করছে। তো এখানে আসলে কোনটা দেওয়া যায়? এখানে এইটার নাম হলো, এই চ্যাপ্টারের নাম হলো কমন মিস্টেকস। কমন মিস্টেক মানে দেখে একই জিনিস মনে হবে কিন্তু ভুল করে ফেলবো, এরকম কমন মিস্টেক নামে একটা চ্যাপ্টারও আছে এই বইতে। হ্যাঁ, কমন মিস্টেকস, ওই চ্যাপ্টারটা আপনারা চাইলে দেখতে পারেন। সো 9-এর উত্তরটা হবে 2 নম্বর, স্টে। স্টে মানে হলো কেউ যদি কোনো স্থানে সাময়িক সময়ের জন্য, অর্থাৎ একেবারে সাময়িক অল্প কিছু দিনের জন্য থাকতে চায়, তো আপনারা সেখানে ইউজ করবেন স্টে। স্টে অবস্থান করা, সেটা আপনি 10 মিনিট, 20 মিনিট, 10 দিন, 10 মাস এরকম। কিন্তু যদিও সেটা ধরেন 2, 4, 5 বছরে চলে যায়, তখন ওটা আবার লিভ আকারে হয়ে যায়। লিভ মানে বসবাস করা বা বাস করা, স্থায়ী সেন্স। ঠিক আছে? সো 9-এর উত্তর হচ্ছে এই নাম্বার। কিন্তু এই সরি 9-এর উত্তর হচ্ছে বি নাম্বার, স্টে। এ হলো দীর্ঘস্থায়ী হলে। তো 9-এর উত্তর আমরা বলবো হচ্ছে বি নাম্বার, স্টে। আর স্টপ মানে কি? স্টপ মানে হলো আপনি কোনো স্থানে একটা বিরতি দিয়েছেন। বিরতি মানে আপনি ওখানে 1 মাস 10 দিন রাত্রি যাপন করতেছেন না, জাস্ট আপনি ওখানে নাস্তা খাবেন কিংবা আপনি হচ্ছে ফ্রেশ হবেন, এরকম কোনো একটা রেস্ট করবেন, সেটা হলো স্টপের মধ্যে যাবে। হ্যাঁ,
আর স্টে মানে হচ্ছে সাময়িক সময় অবস্থান করা, 5 দিন 10 দিন দিন রাত সহ। আর লিভ মানে চিরস্থায়ী, মানে চিরস্থায়ী বলতে বোঝানো হচ্ছে আরও লং টাইম, 1 বছর 2 বছর 5 বছর এরকম। এরপর দেখেন 10 নম্বর কোন বাক্যটি শুদ্ধ। আবারও আরেকটা কারেকশন। ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ, ইউ আর প্রাইড অফ বাংলাদেশ, ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ, ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ। ওয়াও, ইউ আর এ প্রাইড অফ বাংলাদেশ, এটা ভুল না সঠিক? তাড়াতাড়ি বলতে হবে। 10, ইউ আর এ প্রাইড, এখানে প্রাইড শব্দটা আনকাউন্টেবল সেন্স, দ্যাটস ওয়াই আপনি এখানে আর্টিকেল এ দিতে পারতেছেন না। যদি আপনি কোনোভাবে গর্ব বা অহংকার বোঝাতে এখানে যদি স্পেসিফিক করতে চান, তাহলে আপনাকে আর্টিকেল হিসাবে দি দেওয়ার প্রয়োজন হতে পারে। সো এইটা উত্তর করতে পারেন যদি দি দিতে চান। আচ্ছা, বাকিগুলো একটু দেখে আসি। ইউ আর প্রাইড অফ বাংলাদেশ, এটা কেন আমরা ভুল বলতে পারি? এরকম কোনো ম্যাটার আছে কিনা? আছে। যখন আপনি কোনো একটা ওয়ার্ডকে সোর্স দ্বারা নির্দিষ্ট করবেন, এখানে গর্ব বা অহংকার কোথাকার? বাংলাদেশের। সো র বা এর দ্বারা এখানে সোর্স দ্বারা উল্লেখ করা আছে। সো সোর্স দ্বারা কোনো কিছুকে উল্লেখ করা থাকলে সেটাকে আপনারা আর্টিকেল দি ব্যবহার করবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আর্টিকেল দিটা হচ্ছে আপনার কাজ করবে নাউন হিসাবে। নাউন হিসাবে দ্য প্রাইড অফ বাংলাদেশ, তুমি হচ্ছে বাংলাদেশের অহংকার বা গর্ব বলতে পারেন। সো এখানে 10-এর বি নাম্বারটা ভুল বলবো এই কারণে, কারণ আর্টিকেল দি নাই। সেই দিক থেকে উত্তর ডি নাম্বার। সি ভুল হওয়ার কারণ হলো বাংলাদেশ এক শব্দ বিশিষ্ট দেশ, এটার সামনে দি বসবে না। কি বললাম রুলসটা বলেন? যদি এক শব্দ বিশিষ্ট কোনো দেশের নাম হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব না, মানে দি ব্যবহার করব না। আর একাধিক শব্দ বিশিষ্ট দেশ যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস, সো এরকম যদি একাধিক শব্দের দেশ হয় তার পূর্বে আর্টিকেল দি বসানো যায়, কিন্তু এক শব্দের দেশের পূর্বে আর্টিকেল বসানো যায় না। সো 10-এর অ্যান্সারটা হচ্ছে মূলত ডি নাম্বার, ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ। নেক্সট 11, কোন বাক্যটি শুদ্ধ? অ্যামং মাই ফ্রেন্ডস হি ইজ এল্ডেস্ট, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, হি ইজ বেটার দ্যান অল অফ দ্য ডেজ, অল দ্য বয়েজ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। চলছে হাই ভোল্টেজ 29। আজকের আলোচনায় আমরা 29তম হাই ভোল্টেজ শেষ করব। মোট 20টি কোশ্চেন, অলরেডি 11 নম্বর। সো এখানেও একইভাবে আমরা খুঁজবো কি? শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য খুঁজবো। অ্যামং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে, হি ইজ এল্ডেস্ট, সে হচ্ছে কি? সবচেয়ে এল্ডেস্ট। এই এল্ডেস্টটা বলতে পারবো কিনা? 10-এর একজন বলেছেন ডি নাম্বার, এক্স্যাক্টলি ডি নাম্বার। সো আমার আর বলা কিছু নাই, আশা করি সবাই বুঝতেছেন। 10-এর ডি। কিন্তু লাবণী বলছেন এ নাম্বার। এ নাম্বার ভুল হওয়ার কারণটা বলতে বাধ্য হচ্ছি। যদি সুপারলেটিভ ওয়ার্ড ইউজ করেন তাহলে তার সামনে আমরা জানি কি দিতে হবে? আর্টিকেল দি দিতে হবে। সো এটা এখানে মিস্টেক আছে। সুপারলেটিভ করলে আমরা এর সামনে আর্টিকেল হিসেবে দি দিব, কিন্তু ওখানে দিটা ছিল না। নেক্সট 2 নাম্বার, হি ইজ কম্পারেটিভলি বেটার। যদি কোনো বাক্যে আপনি বেটার লিখেন, বেটার মানেই তুলনামূলক ভালো, তো সেখানে আবার কম্পারেটিভলি বলার কোনো সুযোগ নাই। এটাকে রিডান্ডেন্সি প্রবলেম বলে। খুব এটা কিন্তু অনেকের চোখে এটা ধরা পড়বে না, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। নেক্সট রোকনুজ্জামান বলছেন 11 ডি। ঠিক আছে, গোপাল চন্দ্র ডি নাম্বার, রাইট। সি ভুল কোথায়? হি ইজ বেটার দেন, বেটার দিছেন দেন দিছেন, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যখনই দেন দিবেন তখনই তারপরে অল দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে যদি অনেকের মধ্যে একজনকে আপনি বেটার বলতে চান তাহলে নিঃসন্দেহে সেটা সুপারলেটিভ হবে, বেস্ট হবে, সুপারলেটিভ হবে, কম্পারেটিভ নয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রি সংক্রান্ত একটা সেন্টেন্স আপনাদেরকে দিয়েছে কারেকশন, খুব গুরুত্বপূর্ণ। সৌরভ খান, হি ইজ দ্য বেস্ট বয়, সুপারলেটিভ ইউজ আছে, কোনো সমস্যা নাই, বাক্যটা সঠিক। 11-4। চলে যাব পরের প্রশ্নে। 12, হি স্টার্ট ফর লন্ডন টুনাইট। স্টার্ট ফর, তো এই সেন্টেন্সে মূল কারিশমাটা কোথায়? কারিশমাটা হচ্ছে স্টার্টস ফরে। স্টার্টস ফর কি হবে এখানে? স্টার্ট ফর। মিল্টন শেখ বলছেন 11 ডি। 12, তাহের আহমেদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল একটু সমস্যায় ছিলাম, আজকে সেটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, যেভাবে আছি আলহামদুলিল্লাহ বলেন, বেঁচে আছি পৃথিবীতে। হি স্টার্টস ফর লন্ডন টুনাইট, সে আজ রাতেই, টুনাইট মানে আজই বা আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সো এখানে যাত্রা করা মানে হচ্ছে রওনা করা। সো সে আজ রাতে লন্ডন যাত্রা করে, যাত্রা করে না, ঠিক এটা হবে আপনার
উত্তর ডি নাম্বার, সে আজ রাতে লন্ডন রওনা হবে, এটা হবে সঠিক বাংলা। ঠিক আছে, সো এখানে স্টার্টস ফর কথাটা দ্বারা আসলে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্স না, এটা কন্টিনিউয়াস সেন্স, যেটা দ্বারা বোঝানো হচ্ছে একটা কন্টিনিউয়াসের মধ্যে আবার ফিউচার সেন্স আছে না, তো এটা টেন্সের অধ্যায়টা যারা অ্যাডভান্স না করবেন এটা বুঝবেন না। সো এটা জাস্ট এইটুকু মনে রাখেন, স্টার্টস ফর মানে হচ্ছে সে কোথায় রওনা হবে বা উদ্দেশ্যে যাবে এরকম বোঝাতে। সো 12 উত্তর ডি নাম্বার। এরপর 13, দিস কলার ইজ টু লিম্প, দিস কলার ইজ টু লিম্প, এটা আসছে হলো নিবন্ধন 2014 সালে একটা প্রশ্ন। দিস কলার ইজ টু লিম্প, এই কলারটি বড্ড শক্ত, বড্ড খসখসে, বড্ড নরম, বড্ড দৃঢ়। তা এইটা হচ্ছে জাস্ট একটা ভোক্যাব সেন্সের কোশ্চেন। লিম্প, LIMP, লিম্প, LIMP, লিম্প। এইটা আপনারা মনে রাখতে পারেন হচ্ছে কিভাবে, এই কলারটি হচ্ছে বড্ড নরম, লিম্প। লিম্পের মিনিংটা জানলেই কিন্তু এই সেন্টেন্সটা পারা যেত। তার মানে এটা একটা ভোক্যাব সেন্সের কোশ্চেনকে গ্রামারের মতো করে রূপান্তর করছে। সো লিম্প মানে হচ্ছে নরম, নরবরে, বা এই যে অনেক সময় শার্টের কলার অনেকবার ওয়াশ করতে 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 নরম হয়ে যায়, অথবা কিছু শার্টের কলার কিন্তু অটোমেটিক নরম থাকে, সফট থাকে। আমি যেমন একটা ইজি ব্র্যান্ডের শার্ট কিনেছিলাম, খুব সুন্দর। তো রকনুজ্জামান কি হবে, এটা উত্তর হবে সি নাম্বার, এই কলারটি বড্ড নরম, দিস কলার ইজ টু লিম্প, টু লিম্প। নেক্সট 14-15, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কিন্তু আজকে আলোচনা করছি হাই ভোল্টেজ মডেল 29। সবগুলো হাই ভোল্টেজ মডেল আপনাদের জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে ফ্রি করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলে পাবেন আপনারা। তো দে হ্যাড টু কল ড্যাশ টু ড্যাশ দ্য ম্যাচ অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট, মাঠ ভেজা থাকার কারণে ম্যাচ বাতিল। আচ্ছা, বাংলাটা তো দেওয়া থাকবে না সব জায়গায়, এখানে আমি দিয়ে রেখেছিলাম। সো ম্যাচ বাতিল, তার মানে আমি বুঝতে পারতেছি যে দে হ্যাড টু কল মানে তাদেরকে কিছু একটা করতে হয়েছিল, দ্য ম্যাচকে, ম্যাচ মানে খেলার ম্যাচ, অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট মানে গ্রাউন্ড যেহেতু ভেজা ছিল এই জন্য তাদেরকে কি করতে হয়েছিল, খেলাটাকে উইথড্র করতে হয়েছিল বা বাতিল করতে হয়েছিল। তো কল অফ, এটার বাংলা হচ্ছে বাতিল করা। কল অফ মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা বা পূর্ব ঘোষিত কোনো শিডিউলকে বাদ দিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে আপনার কল অফ। নেক্সট 16 নাম্বার, ইয়োর ওয়াচ হ্যাজ রান ড্যাশ, 14তম শিক্ষক নিবন্ধন আসছে, দ্রুত 16-17 বলেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। ইয়োর ওয়াচ হ্যাজ রান, আচ্ছা এখানে তোমার ঘড়ি হ্যাজ রান, তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমার ঘড়ির সময় কম, তোমার ঘড়ির সময় হচ্ছে স্লো, স্লো বোঝাতে ব্যবহার করব ডাউন, রান ডাউন। মনে করেন হচ্ছে কারো ঘড়ি অনেক সময় 2 মিনিট পিছনে থাকে, লেট। হ্যাঁ, এটা আমার ঘড়ি অনেক সময় লেট থাকে, আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় বাইরের প্রোগ্রামে দেরিতে যাই। তো হ্যাজ রান ডাউন, ডাউন। 17, আই ক্যান নট কনসিভ, কনসিভের সাথে অফ বসে, কনসিভ অফ, কনসিভ অফ, আই ক্যান নট কনসিভ অফ মিননেস, কনসিভ অফ। লাবণী কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে মেড অফ, হ্যাঁ হতে পারে। তো 16-এর উত্তরটা হচ্ছে ডাউন, আর 17-এর উত্তরটা হচ্ছে অফ, কনসিভ অফ। রান ডাউন মানে ঘড়ির সময় তুলনামূলক কম, এটা হচ্ছে রানের সাথে ডাউন। 16-এর উত্তর হচ্ছে 1, 17-এর উত্তর হচ্ছে আসলে অফ, কনসিভ অফ। 18, টু ব্লেজ এ ট্রেল, টু ব্লেজ এ ট্রেল, 18 নম্বর। 18, এটা একটা ব্যাংকের প্রশ্ন, অগ্রণী ব্যাংকে ছিল। টু ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট, তার মানে কোনো একটা অগ্রযাত্রায় যে কোনো একটা কাজের উদ্যমে বা যে শুরু করে। টু ব্লেজ এ ট্রায়াল, তার মানে হচ্ছে কোনো একটা কাজের শুরু করা, ট্রায়াল। হ্যাঁ, ট্রায়াল। তাহলে এখানে উত্তর হবে টু ইনিশিয়েট ওয়ার্ক মানে যে শুরুতে কোনো কাজ করে বা কোনো একটা মুভমেন্টের শুরুতে যে কাজটা করা হয়,
অর্থাৎ কোনো একটা কাজ করতে চাচ্ছেন, শুরুতে আপনি যেটা করলেন এটার নাম হলো আপনার টু ব্লেজ এ ট্রায়াল, টু ব্লেজ এ ট্রায়াল। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আজকে কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছি। 19 হচ্ছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট কথাটার মানে কি? অ্যানাইলেট, এটা উচ্চারণ হচ্ছে অ্যানাইলেট। হ্যাঁ, অ্যানাইলেট, অ্যানাইলেট, অ্যানাইলেট। অ্যান্টোনিম চেয়েছে অ্যানাইলেট। অ্যানাইলেট কথাটার মানে কি? ভোকাব থেকে একটা প্রশ্ন দিয়েছি, অ্যানাইলেট। ভোকাবুলারি জানেন যে আপনারা ইংরেজিতে ভোকাব সেকশন অনেক বড়, কিন্তু এক্সপার্ট ইংলিশ বইতে বাছাই করে যাচাই করে একদম প্রয়োজনীয় ভোকাব সেকশনটা ইনলিস্ট করা আছে। সো কারো যদি জীবনে একটা ইংলিশ বই পড়ার স্বপ্ন থাকে তাহলে সে যেন এক্সপার্ট ইংলিশ পড়ে। তো দেখেন এখানে বলছি যে অ্যানাইলেট মানে হচ্ছে বাতিল করা। অ্যানাইলেট মানে কি বলেন? বাতিল করা। অ্যানাইলেট মানে হলো বাতিল করা। সো এটার অ্যান্টোনিম হবে স্ট্যাবলিশ। স্ট্যাবলিশ মানে হলো প্রতিষ্ঠিত করা। স্ট্যাবলিশ মানে হলো প্রতিষ্ঠিত করা। 19-এর উত্তর বি নাম্বার। এরপর আজকের আলোচনার শেষ প্রশ্ন 20 নাম্বার। অনকোলজি। অনকোলজি কিসের সাথে জড়িত? অনকোলজি রিলেটস টু। অনকোলজি কিসের সাথে জড়িত? অনকোলজি, অনকোলজি কিসের সাথে জড়িত? আচ্ছা, এখানে বাংলাটা অলরেডি বলে দিয়েছি, কিন্তু বাংলাটা আসলে আপনাদের মূল পরীক্ষায় থাকবে না। অনকোলজি মানে কি? এটাও আপনারা পাবেন সাবস্টিটিউশন নামক অধ্যায় থেকে নিয়েছি এক্সপার্ট ইংলিশ বইয়ের। অনকোলজি রিলেটস টু, অনকোলজি হচ্ছে রোগবিদ্যা। অনকোলজি কি? রোগবিদ্যা, একদম সহজ। অনকোলজি মেডিসিন, এটা কিসের সাথে জড়িত? মেডিসিনের সাথে জড়িত, মানে রোগের সাথে জড়িত, তাই না? অনকোলজি রোগের সাথে জড়িত। ক্লিয়ার? এই ছিল মোট 20টা প্রশ্ন আপনাদের জন্য হাই ভোল্টেজ 29-এ, এবং আজকের জন্য আরেকটা বোনাস কোশ্চেন হচ্ছে 21। এটা অ্যানালজি থেকে দিয়েছি। অ্যানালজি থেকে দিয়েছি, বলেন। আসলে অনকোলজি আসলে টিউমার বা ক্যান্সারের সেকশন ছিল অনকোলজি। হ্যাঁ, 21 নাম্বার স্কাই যেমন বার্ড, এর সাথে সম্পর্ক, ওয়াটারের সাথে কার সম্পর্ক, এটা বলার কোনো অপেক্ষা রাখবে না। এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলেও আপনারা এটা উত্তর করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের আলোচনা এটা দিয়ে শেষ করতে চাচ্ছি। আশা করি এতক্ষণ যারা পুরো ক্লাসে মনোযোগী ছিলেন, আজকের হাই ভোল্টেজ 29 থেকে অনেক কিছু শিখেছেন। এই জিনিসগুলো যদি কাজে লাগাতে পারেন, এর সাথে ম্যাচ করে আপনারা এরকম আরও 1-2-300 প্রশ্ন সলভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই ছিল আজকে আপনাদের সাথে আলোচনা। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই প্রয়োজন হলে আপনারা এই সিরিজের পরের ক্লাসগুলো দেখে ফেলতে পারেন। মোট 40টি ক্লাস পাবেন এই সিরিজের। আর ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন।